আমাদের সাথে আছেন আহমেদ বাবু। আমি তার সাথে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনবো। এবং এই শীতের রাতে তিনি আমাদের এইখানে উপস্থিত হচ্ছেন, এই জন্য তাকে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি জানি যে তিনি সাধারণত এই ভূত এফএম ছাড়া আমি জানি যে অফিসের পরে বা রাতে এরকম কোথাও বের হন না উনি। আগে যেরকম অনেক জায়গায় যেতেন, এখন বের হন না। কিছু পার্সোনাল মানে শারীরিক অবস্থার কারণে মানে বের হতে চান না উনি, যে ঠান্ডা লাগা এই সেই। কিন্তু এই ঠান্ডার মধ্যে উনি এসেছেন, আমি খুবই সারপ্রাইজ বাবু ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে একদম বের হয় না এটা ঠিক না, এখনো বাইরে যাওয়া হয়, বাট আগের মতো এত র্যান্ডম যাওয়া আসা করা হয় না। আর ভূত স্পেশালি ঠান্ডার মধ্যে আর ভূত এফএম ইজ মাই লাভ। এটা তো যদি মানে কনকনে ঠান্ডাও হয় তাও চলে যাবো। একটা সময় আমি এমন ছিলাম যে টিনেজ বয়স যখন ছিল বা 22-21 ছিল, তখন কিন্তু নিউ ইয়র্কে যখন সবাই উপরে মাথায় ক্যাপ পরতো, পাইন লেগিংস পরতো নিচে, আমি কিন্তু সেগুলো পরতাম না। আমার ছবি দেখলো বুঝবেন মাথায় কোনো হ্যাট ক্যাপ কিচ্ছু থাকতো না। হ্যাঁ, তো এতটা সহ্য করতাম, এখন সেটাই মনে প্রতিশোধ নিচ্ছে শরীর। না, এটা তেমন কিছু না। রাতের বেলায় বের হলে ঠান্ডা লাগবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যে কষ্ট করে তারপরে এসেছেন, কারণ আপনার কয়েকদিন ধরে তো আপনার একটু ঠান্ডা লাগাই, এই জিনিসটা লাগতে বেশ খানিকটা। হ্যাঁ, সেটাই। কিন্তু আপনি এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই। এন্ড আপনি আসলে মানুষজন খুব খুশি হয়ে যায় এবং সবার কাছে কৃতজ্ঞ এবং সবাই পছন্দ করে, এর জন্য আমি মানে কি বলবো, আই এম রিয়েলি অনার্ড। আপনার একটা ভিডিও আপনি আসার আগে আমাদের কষ্ট করে পাঠিয়েছেন, যেটা আমরা আপলোড করেছি এবং খুব মানে এটা অনেকেই দেখতে পারবে যারা পেজ, আমাদের যে ভূত এফএম যে পেজটা, সেই পেজে যে আপনি ভিজিট করলেই আমাদের সেই ভিডিওটা বাবু ভাই সেই ভিডিওটা পেয়ে যাবেন। আমরা এখন যেটা করব, তার কাছে ঘটনায় যাব এবং আমরা খুব রিকোয়েস্ট করেছিলাম বাবু ভাইকে আসতে, বাবু ভাই চলে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়। রাসেল ভাই, ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট মানে একটা কথা বলতে চাই রাসেল ভাই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে কয়েকটা মানে দেখছিলাম কোয়ারিজ প্লাস কিছু মানুষের কিছু স্টেটমেন্টে বলা হচ্ছিল এই ভূত, জিন এবং অতৃপ্ত আত্মা নিয়ে কথাটা। আমি একটু মানে সুযোগ পেলে যাচ্ছিলাম সেটা ক্লিয়ার করে দিতে। অনেকেই আপনার মতো বলবেন, এটা কোনো সমস্যা নাই তো। অনেকেই দেখছি এটা বিশ্বাস করেন এবং বলছেন যে অতৃপ্ত আত্মা বলে কিছু আছে, মানে অনেকে লিখেছেন যে জিন বলে কিছু আছে, তার সাথে আছে অতৃপ্ত আত্মা এবং তারা এসে মানুষকে ভয় দেখায়। হ্যাঁ, তো আমি স্টেটমেন্টের মধ্যে একটু ক্লারিফাই করে দিতে চাচ্ছি যে জিন তো অবশ্যই আছেন। হ্যাঁ, জিন অবশ্যই আছে। এটা আমাদের রিলিজিয়নে যে জিন বলে, জিন্নাত বলে, যারা মানে আনসিন, এবং তারাই ভূত তো আসলে আমাদের লোকাল দেওয়া একটা নাম আর কি। আমাদের বাংলা ভাষায় আমরা এটাকে মানে যে কোনো ভাষায় যেমন বলে, স্প্যানিশে বলে চোপাকাবরা, সো ওরকম ভাবে হয়ে যায়। বাট ভূত হচ্ছে আমাদের দেওয়া নাম। বাট জিন্নাত আছে, যেমন বিদেশে ওরা বলে ডিমেন, হ্যাঁ সেটা আছে। অতৃপ্ত আত্মা বলে আসলে কিছু নাই। এটা যদি আপনারা পবিত্র কোরআন শরীফের সূরা আনআমের 61 এবং 62 নম্বর আয়াত দেখেন, সেখানে বলা আছে যে আত্মাকে কালেক্ট করে নিয়ে যায় ফেরেশতারা এবং সেটা আল্লাহর তত্ত্বাবধানে থাকে। তো সুতরাং নো ওয়ে, যেভাবেই সে মারা যাক আত্মা চলে যায় এবং ফেরেশতাদের হাতেই চলে যায়। তার কোনো ওয়েই নাই যে আত্মা এসে আপনাকে ভয় দেখাবে বা পৃথিবীতে ঘুরে বেড়াবে, এরকম কিছুই নাই। প্রিয় লিসেনার, আজকে আপনারা আজকে যে ঘটনাগুলো শুনবেন এগুলো অত্যন্ত ভয়ঙ্কর। সবগুলো এপিসোড আছে লিসেনার্স। আপনারা যারা প্রতিদিন এরকম ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই কেননা প্রতিদিন বাছাই করা সকল ইমেল এপিসোড আমরা প্রতিদিন রাত 10টায় আপলোড করে থাকি। তাই শুনবেন অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। চলুন যে ঘটনা শুনতেছিলাম ওই ঘটনা শেষ করে চলে যাই ঘটনাতে। এটা আসলে যাই করে সেই জিন করে অথবা তার সাথে কারিন সে করে, এটাই। ওকে রাসেল ভাই, এখন আমি যে কাহিনীটা বলবো সেখানেও কিছুটা এটা আছে, ব্যবহার আছে, তাই বলছি। এটা প্রবালের ঘটনা। দ্যাট ওয়াজ প্রবাল ইজ লাইক আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, তো ওর বয়স আমাদের মতোই। সো দ্যাট ওয়াজ ব্যাক ইন 90s, যখন সে স্কুলে পড়তো তখন সে বেড়াতে যায় তার দাদা বাড়িতে। এবং তার দাদা বাড়ি যেখানে ছিল সে জায়গাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা এবং মানে ওখানকার বেশিরভাগ মানুষই আর কি মানে আর কি আপনার সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটা আর কি। এবং ওই অঞ্চলটাতে মানে সবাই মোটামুটি ওরকমই মানে করতো আর কি, থাকতো এবং পূজা পার্বণ হতো। এবং যখন ও প্রবাল ওখানে যায় সে সময় সম্ভবত ছিল হচ্ছে সরস্বতী পূজার সময়।
অ্যান্ড ওই সময়টা তো বেশ কিছুটা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আই ডোন্ট নো, মানে এখনকার সাথে কি সিজনে কি পরিবর্তন এসছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময় নাকি ঠান্ডা ছিল মোটামুটি বেশ এরকমই ঠান্ডা এখন যেরকম ঠান্ডা, মানে মোটামুটি হালকা একটা সোয়েটার বা কিছু পরে চলাফেরা করা যেত। তো প্রবাল যেটা করে, যে প্রবালের খুব আগ্রহ ছিল ভূত প্রেত এসব ব্যাপারে, খুবই আগ্রহ ছিল। আমাদের সবাই, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেরই খুব বেশি রকমের আগ্রহ ছিল ব্যাপারটা। এখন আমি খুব কম দেখি মানুষের মধ্যে আগ্রহটা, একটু ডিফারেন্ট পর্যায়ে চলে গেছে, বাট ওই সময় খুব বেশি ছিল। তো যেটা করে প্রবাল, ও বাড়িতে যায় এবং এই ভূত প্রেতের প্রতি আগ্রহ, কারণ গ্রামটা তার কাছে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট মনে হয় শহরের থেকে, যে এখানে বিদ্যুৎ, সন্ধ্যার পরে কোনো আলো নেই, হ্যাঁ, হেরিকেন, দেন আপনার মোমবাতি এগুলো জ্বালিয়ে রেখেছে, মানুষ কুপি জ্বালাচ্ছে এবং একটা ডিফারেন্ট পরিবেশ, হ্যাঁ, এরকম সময় তো ও মনে করে গ্রামের যার কাছে সুযোগ পায় ভূত প্রেতের কথা আলাপ করে। এবং দেখা যাচ্ছে যে সব বেশিরভাগ মানুষই এই ধরনের জিনিসে বিশ্বাস অনেক বেশি। সবাই বলে সন্ধ্যার সময় এই জায়গায় যেও না, ওই জায়গায় যেও না। তো ওকে বলে যে তুমি কখনো রাতের বেলা ভুলেও যদি তুমি গ্রামের বাজারে বা হাটেও যাও, পূজার আগের সময় যেহেতু এখানে অনেক গান বাজনা হয়, অনেক কিছু হয়, বাট ভুলেও কিন্তু ওই হাটের বাইরে যে নদীর পাড় ধরে হাঁটবা না, এটা তুমি করবা না। কিন্তু নদীর পাড়ের একটা জায়গা আছে, যে জায়গায় নাকি ওইখানের ওই নদী কি জানি নাম ছিল না, আমি ভুলে গেছি সঠিক যেটা বলছিল নদীর নামটা, বলছে যে ওই নদীরই একটা জায়গা আছে যেটার ব্যাংকটা অনেকটা কাইন্ড অফ লাইক, মানে পাড়টা অনেকটা মানে সমুদ্রের যেমন আমরা গেলে সোপান যেভাবে যায় ওই রকম একটা সোপান। তো বলছে ওই জায়গাটাতে দুপুর বেলা অনেক সময় যেটা হয়েছে, মানুষকে মেরে ফেলছে, ঠিক আছে, মানে মাটিতে পুঁতে ফেলে, কি করে বিভিন্ন, কিন্তু রাতের বেলাটাও অনেক খারাপ, ওখানে কোনো মাঝিও যায় না, তো তুমি ওই জায়গায় যাবা না। তো এই কথা বলাতে প্রবালের ভেতরে কিন্তু আসলে ওই জায়গাটা সম্বন্ধে কিউরিয়াসিটি বেশি তৈরি হয়েছে। অ্যান্ড সে যেটা করে, একদিন এরকম রাতের বেলা গ্রামের ওই বাজারে যায়, যে এবং রাতের বেলা বেশ খানিকক্ষণ কাটিয়ে যখন ওই সময় বলছে যে ওখানে রাত 8টা 8:30টার মধ্যে ঘুমায় পড়তো গ্রামের মানুষ, 8টা 8:30 9টা। তো ও ঠিক সেই 8টা 8:30টার সময় ওখান থেকে বের হয়, বাজার থেকে বের হয়ে সে আস্তে আস্তে হাঁটা দেয় এবং সে নদীর দিকে হাঁটা দেয়। এবং ওর কাছে তখন কোনো টর্চ লাইট, যেটাকে বলে ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট বলতো, সে টর্চ লাইটও নেই, কিচ্ছু নেই, ও হেঁটে যাচ্ছে। তো তখন এক পর্যায়ে যখন গ্রামের শেষ প্রান্তটা পার হয়, তার মনে হয় যে আমার কাছে একটা আলো টালো কিছু রাখা দরকার। তো যেটা করে, সে একটা মোমবাতি কিনে নেয়, একটা ম্যাচেস কিনে সে নিজের কাছে রাখে, রেখে সে হাঁটতে থাকে। তো হাঁটতে দেখে যে নদীর যেই মানে যেই অংশটা পর্যন্ত নৌকা ছিল, খেয়া পারাপারের একটা মাঝি থাকে, সেও নাই, তারপরে কয়েকটা নৌকা রাখা, এবং যে পর্যন্ত নৌকা সেই বর্ডারটাও সে পার হয়ে যায়। এবং এখন যে সে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে, সে কিন্তু ঠিক সেই যে পাড়টা, নদীর যে জায়গাগুলো খারাপ বলা হয়েছে ওই জায়গায় যাচ্ছে সে। তো সে হেঁটে যাচ্ছে, দেখে যে হাতের বাম দিকে এখন আর ঘর বাড়িও নেই, গাছপালা সব নদীর পাড় থেকে শুরু হয়ে গাছপালা শুরু হয়েছে, এবং গাছপালা থেকে দূরে দেখা যাচ্ছে ক্ষেত, শস্য ক্ষেত অনেক দূর পর্যন্ত। এবং ও চাঁদটাও এমন একটা অবস্থায় যে চাঁদটা অর্ধেক মেঘে ঢাকা, এবং মানে আলো কমে যাচ্ছে প্রায় মেঘে। এরকম করতে দূরে এক জায়গায় সে দেখে নদীর বালির পাশে চিকচিক, এবং দূরে একটা রেখা, মানে একটা কিছুর মতো দেখা যাচ্ছে নদীর পাড়ে। তো ও মনে করে যে এটা তো মেবি কিছু একটা। তো আস্তে হেঁটে যায়, যত কাছাকাছি যাচ্ছে দেখে যে ওটা আরো স্পষ্ট হচ্ছে, হতে দেখে একটা নৌকা ওখানে আছে। নৌকার উপরে সাধারণত ওখানে রাতে যেগুলো অ্যাক্টিভ নৌকা, মানে মাঝিরা যে থাকে, এটা কুপি থাকে বা কিছু থাকে, ওইটার উপরে কিছুই নেই। তো ও দেখতেছে ওই চাঁদের হালকা আলোতে যে নৌকার উপরে একজন মাঝি বসা, মাঝি মানে একজন মানুষ বসা আর কি। মানুষটা পেছন ফিরে বসে আছে, এবং মানে তার গায়ে কি কাপড় পরা সেটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু মনে হচ্ছে মাথায়ও কিছু পেঁচানো। তো ও বলতেছে যে, এখান থেকে ডাক দিচ্ছে যে এই যে ভাই 2-3 বার। তো ওই লোক কোনো রাগ করতেছে না, কথার উত্তর দিচ্ছে না। সে আরো কাছে চলে যায় নৌকাটার, যখন নাকি সে একদম পাড়ে আসছে নৌকার গুলুইর কাছে, তখন সে পানির আওয়াজ পাচ্ছে, পানি এসে চপাত করে বাড়ি দিচ্ছে। আবার ডাকে, এই যে ভাই। তখন শেখর মাঝিটা একটু মুখ তুলে তাকায়, বলে যে এখানে আপনি মানে এই যে আপনি কি এখান থেকে নদী পার করে পারে নিয়ে যান? তখন বলে না। বলে তাহলে আপনি এখানে কি করতেছেন? বলে আমি বসে আছি। আপনি কি চান? আপনার কি দরকার? বলে আমি শুনছি এই জায়গায় নাকি ভুতুড়ে ব্যাপার স্যাপার হয়, ভূতে ধরে। কিসের ভুতুড়ে ব্যাপার স্যাপার? বলে ভূত আছে, এই আছে সেই আছে। তো ওই লোক কোন উত্তর দেন ওকে। ও
ও তখন বলে কি আমাকে আপনি একটু ভূতের জায়গাটা নিয়ে যেতে পারবেন, আপনি টাকা চাইলে আপনাকে দিব, আপনি চাইলে আপনাকে 50 টাকা পর্যন্ত দিব আমি। কারণ ও যখন এখানে আসছে ওই গ্রামে, তখন ও দেখছে যে নদী পার হতে 1 টাকা দেয় মানুষ। ঠিক আছে, ব্যাক ইন সেই 90s এর সময় তখন নদী পার হতে 1 টাকা দেয়। তো ও বলছে 50 টাকা বেশ ভালো অ্যামাউন্ট কিন্তু তখন। তো ওই লোককে যখন বলে যে আমি 50 টাকা দিব, তো ওই লোক কোনো কথা না বলে ওকে মানে ইশারা করে নৌকাতে উঠতে। তো প্রবাল নৌকাতে ওঠার পরে ওই লোক ওকেই বলে, মানে ওই যে সামনে একটা দাঁড়ের মতো দেখা দেয় হাত দিয়ে, তো ওইটা নেয়, ওটা নিয়ে ও নিজে বুঝে যে ওকে ঠেলা দিতে বলছে, তো ঠেলা দিয়ে আস্তে 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 করে নৌকাটাকে একটু সামনে নেয়, তারপর ওই লোকটাকে বেয়ে নিয়ে যাওয়া শুরু করে। এখন ও দেখে যে নদীটা ঠিক পার করে নিচ্ছে না, নদীর আরেক দিকে মানে আরো ওদিকে যেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল যেদিকে, সেই দিকেই নিয়ে যাচ্ছে তাকে। হ্যাঁ, মানে নদীর মধ্যে দিয়ে, মানে নদীর মানে মাঝামাঝি নিয়ে যে চলে যাচ্ছে। তো ও চিন্তা করে কোথায় নিচ্ছে, কত দূরে আমি আবার আসবো কেমন, একবার চিন্তা করে দেখি কই নিয়ে যায়। তো এরকম নিয়ে যাচ্ছে ও এক সময় দেখলো যে গাছপালা শেষ, দুই পাশে বিশাল বিশাল মানে খালি খোলা প্রান্তর, এবং শুধু শব্দের মধ্যে সে পাচ্ছে নদীর মধ্যে হালকা বাতাসের শব্দ, ঠান্ডা লাগতেছে, আর ওই আপনার ওই লোকটা যে দাঁড় বাইছে ওই দাঁড়ের কড়কড় কড়কড় আওয়াজ আর কি। এরকম করতে করতে এক সময় সে একটা জায়গায় আসলো, সেই জায়গাটা বেশ প্রান্তরের পাশে গাছপালা আছে, দূরে দেখা যাচ্ছে, কিন্তু বেশ ধোঁয়াটে ওই জায়গাটা রাসেল ভাই, বেশ লাইক কুয়াশা ছাড়তেছে, মানে ওই পাড়টার পাশে আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা ধোঁয়ার মতো। তো এবং এরই মধ্যে কিন্তু সমস্ত লোকালয়ের দূরের যে আলো সব হারায় গেছে, মানে ও কিন্তু ওটা দেখছে না, পুরা রাতের অন্ধকার, চাঁদ যে হালকা মাঝে মাঝে উঠতেছে, এটার মধ্যে যা দেখতেছে এতটুকুই। আস্তে আস্তে নৌকাটাকে নদী পার করলো, বা পার করে মানে নদীর ওই পারে চলে যে ওই পাশের যে পাড়টা, সে পাড়ে ভিজালো, এবং পাড়টা এমন জায়গায় মানে এদিক থেকে উঠতে যেও বেশ কষ্ট হবে নদীর পারে। তো লোকটা নৌকা ঘুরায় কিন্তু ওর পাড়টাই আগে দিচ্ছে ওকে ওঠার জন্য। তো ও যখন আস্তে 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 পাড়ে উঠলো, কষ্ট করে হাসতে পারছে, ওই লোকটাকে সে টাকা দিবে বলবে কিছু, লোকটা কোনো কথা না বলে দেখলে নৌকাটাকে টান দিয়ে সরাই নিল ওখান থেকে। ও তখন ডাক দিচ্ছে, এই যে ভাই কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন, আমি কেমনে যাবো? এসে কোনো উত্তর দিল না লোকটা নৌকা ঠেলে নিয়ে গেছে দূরে। তো ওর তখন বুক ছ্যাদ করে উঠছে। প্রথমত সে আপনার মানে সে তো ঢাকার ছেলে, সে তো ওখানকার ছেলে না, এবং এত দূরে আসছে, এখানে কোথায় কোন গ্রাম কিছুই সে জানে না, নৌকা বেশ খানিকক্ষণ পাড়ায় নিয়ে গেছে তাকে। তো ও উপরে উঠে চিন্তা করতেছে যে আসলে সময়টা তো পার করতে হবে, আর কি ভৌতিক জায়গায় একটা কিউরিয়াসিটিও পেয়ে বসছে তাকে। তো হাঁটতে হাঁটতে যে কুয়াশার মধ্যে দেখতেছে রাসূলকে কিছুই তেমন একটা দেখা যায় না, মানে খুঁজে জাস্ট নদীর পাড় যে হাঁটতেছে, হোঁচটও খাচ্ছে, পায়ে পা মানে কিছু একটা বেঁধে পড়ে যাচ্ছে এরকম খেতে সে এসে পড়ছে এক জায়গায়, গিয়ে দেখলো যে কুয়াশা এত ঘন হয়েছে যে কিছুই দেখতে পাচ্ছে না, এবং একটা ইসের মধ্যে ওর হাত লেগে গেল, দেখছে মনে হয় বেড়া টেড়া টাইপের, মানে খড়, মানে বেড়া টেড়া থাকে না ওই যে গাছের পাতা টাতে দিয়ে দেখে ওরকম। তো ওইটা সে হাতড়ায় পাছড়ায় সরায় সে ঢুকে একবার ভাবতেছে সে ম্যাচ জ্বলবে নাকি, এরকম চিন্তা করতে করতে আবার ঢুকছে, একটু দেখতে পারলো সামনে একটু রাস্তার মতো। তো হেঁটে গেছে, হেঁটে যেতে তো এক সময় হলো কি ওর পায়ের তল থেকে ধাপ করে মানে মনে হলো মাটি সরে গেল, এবং ও খানিক ধাপ করে নিচে পড়ে গেল, নিচে মানে প্রায় আপনার কয়েক ফিট নিচে, মাটির নিচে পড়ার পর যেখানে পড়ছে সে জায়গায় মনে হচ্ছে যে পুরানো, মানে কেমন হাতটিতে মাটি টাটি পাচ্ছে, এবং ওর একবার হাত সরাতে যে আপনার একটা হাড্ডি পেয়েছে হাতের ভিতরে, হাড়। তখন তার মনে সন্দেহ হয়েছে আমি কি কোনো কবরের মধ্যে পড়ছি নাকি। তখন সে বের করে বসে ওখানে জাস্ট কোনো দাঁড়ায় হাতটা পাশে ম্যাচটা বের করে ম্যাচটা জ্বালছে, দেখলো যে আসলে তার আন্দাজটাই ঠিক। ও যেখানে আসছে সেটা একটা গর্ত, দ্যাটস মিন একটা কবরটা মনে হয় পুরানো কবর, উপরে কোনো ভাঙাই ছিল, ভেঙে পড়ে গেছে, এবং ওর আশেপাশে অনেক পুরানো বাঁশেরই পড়ে আছে। তারপর আপনার ওই যে মানে মানুষের কিছু হাড় টাইপের কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না। তো এর মধ্যে ম্যাচ নিভে যাওয়াতে সেটা সে আর করতে পারেনি। তো খুব ভয় পেল, প্রচন্ড ভয় পেয়ে গেল সে। তো কোনো মতে হাতড়ায় পাতড়ায় চেষ্টা করে কবরের উপর উঠে চিন্তা করতেছে কিভাবে কি যাবে না যাবে। তো আপনার চিন্তা করলো যে আমি হাঁটা দিই একদিকে। তো হাঁটতেছে, কিছু দূর হাঁটতে সে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখলো যে এরকম একটা মানুষ এই বসে আছে। মানুষটার অবয়ব বোঝা যাচ্ছে পুরা স্পষ্ট, মানে কোনো মানুষ যেটা না, মানে একটা মানুষের অবয়ব বসে আছে।
তো ও চিন্তা করলো যে এই মানুষটা এই জায়গাটা এইভাবে বসে আছে, এটা কেমন, তো ও ডাক দিল, হ্যাঁ এই যে ভাই কোনো উত্তর দিচ্ছে না। তারপরে মানুষটা ওর সাথে কথা বললো, এবং কথা বলার আসলে ভয়েসটা ছিল খুবই ভয়ঙ্কর একটা ভয়েস, উইচ ইজ লাইক, আমি নিজেও এরকম ভয়েস শুনেছি আমার জীবনে। যখন কোনো মানুষ পজেসড হয়, পজেসড হলে মানুষের একটা ভয়েস হয়, চেঞ্জ হয়ে যায়, অনেক চেঞ্জ সময় হয়ে নানা যায়। রকমের হ্যাঁ, voice কথা আমি বলে। বাংলাদেশে মানুষের পজেসড ভয়েস শুনছি, এন্ড দ্যাট ওয়াজ, যেটা শুনছি সেটা ছিল হচ্ছে মানে লাইক নারী কণ্ঠের সাথে যদি পুরুষ কণ্ঠটাকে মিলায় চিকন করে ফেলে। আমাদের দেশের যে আমি দেখছি কাউকে পজেস করলে যে ভয়েসটা হয় একদম সামনে, দ্যাট ওয়াজ লাইক দ্যাট, লাইক ইঁদুর যদি কথা বলে কোনোভাবে, ঠিক এরকম একটা গলা। এবং ও বলছে ঠিক ভয়েসটা, আর বাইরে যেগুলো দেখছি সেটাতে একটু মোটা হয়ে যায়। এখন আমি এটার পরে ডিফারেন্সটা আমি বের করার চেষ্টা করছি অনেকের কাছে শুনে, যে কেউ যদি পুরুষ জিন দ্বারা পজেসড হয় তখন তার গলা মোটা হয়ে যায়, নারী জিন দ্বারা যদি পজেসড হয় তাহলে তার গলা চিকন হয়ে যায়। তো এটা আমার শোনা আর কি কথা, বিভিন্ন মানে এরকম এক্সপার্টদের কাছে। তো যাই হোক, তো ওরকম চিকন গলায় ওকে বলা, মানে ওকে বলতেছে যে এখানে কেন আসছিস, বেশি শখ হয়েছে দেখার, দেখবি কটা দেখবি, দেখায় দিই এখানে, হ্যাঁ তুই তোর বেশি শখ। হ্যাঁ, তারপর ওকে আরো অকথ্য ভাষা গালাগালি শুরু করে, মানে যা তা ভাষা গালাগালি শুরু করে, এবং এমন নোংরা কথা রাসূল ওকে যেটা বলে, যেটা ও ছাড়া কারো জানার কথা না ওর সম্পর্কে। হ্যাঁ, মানে ওর পার্সোনাল সম্পর্কে এটা ওইটা বলা শুরু করে, বিভিন্ন কিছু, যে তুই এই করছিলি মনে নাই তোর, এসে তখন ওকে মানে লাইক হিউমিলিয়েট করে দেওয়ার মতো এমন সব কথাবার্তা বলে। এবং ও তখন এটা সহ্য করতে না পেরে ও দৌড় দেয় দিক থেকে, এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড় দেয়, এবং দৌড়াতে দৌড়াতে একসময় নদীর পাড়ে চলে আসে। পাড়ে চলে এসে সে আর কোনো দিক না পেয়ে সাঁতার জানতো, ওই নদীতেই লাফায় পড়েছে, এবং এই ঠান্ডার মধ্যে নদী সাঁতরায় সাঁতরে নদীও পার হয়ে যায়। নদীটা খুব বেশি বড় অবশ্য ছিল না, মানে ইসে আর কি, এই পাশে একসময় নদীও পার হয়, এবং ওই পারে এসে সে মানে ঠান্ডায় কাঁপতে থাকে, কাঁপতে কাঁপতে একসময় সে যতটুকু পারে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে একসময় সে জ্ঞান হারায় ফেলে। এবং পরদিন সকালবেলা ওর যখন হুঁশ ফিরে, মানে পরদিন সকাল বলতে কি মানে ধরেন মানে যখন রোদ উঠে তখন সে দেখে যে তার হুঁশ ফিরছে, এবং তাকে তখনও কেউ নেয় নাই, সে একটা জায়গায় পড়ে আছে, যে জায়গায় আপনার ঘাস টাস আছে এবং কোনো মানুষজন নাই, এবং সে নিজে কাঁপতেছে, তার বুঝতেছে তার জ্বর আসছে। এই অবস্থায় সে কোনো মধ্যে হাঁচড়ে পাছড়ে ওই ওখান থেকে উঠে হেঁটে 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 সে আপনার ওই বাজারের দিকে যায়, যে মানুষজনের সামনে কথা বলে, দোকানদারের সাথে কথা বলে, এবং প্রলাপ পকার মতো অবস্থা দেখে ওখানকার একজন মানুষ খোঁজ খবর করে তার দাদার বাড়িতে তাকে নিয়ে আসে, এনে তাকে রাখে। তো ও দাদা বাড়িতে আনার পর তো কয়েকদিন অসুস্থ থাকে, এরকম করে তাকে পরবর্তীতে ঢাকায় নিয়ে আসে। কিন্তু যেটা হয় রাসেল ভাই, ও আসলে ঢাকায় আসার পর থেকে উদ্ভট সব কার্যকলাপ শুরু করে, লাইক আপনার অনেকটাই সে অ্যাবনর্মাল টাইপের মানুষ হয়, মানে লাইক পড়াশোনা যে ভালো স্টুডেন্ট ছিল সেটাও তার অনেকটা কমে যায়, মানে বেশ উচ্ছৃঙ্খল জীবনযাপন এটা সেটা, এবং খাওয়া দাওয়া এসবের প্রতি অনেক আকৃষ্ট, এবং লাইক অনেক কিছু। তো তার বাবা মা এটা নিয়ে খুব টেন্সড হয়ে যায় যে আমার ছেলেটা এরকম কেন হয়েছে, এবং করতে করতে তাকে একবার একজন হুজুরের সাথে দেখা করে, বলে যে আমার ছেলে এরকম। তো হুজুর বলে আপনার ছেলে তো আসর আছে তার উপরে, এবং আসর আছে, এবং এটা আসলে আপনার না তাড়ালে সেই হবে না। তো বিভিন্ন রকমের তাকে রেমেডি দেয় হুজুর, এবং যেটা হয় প্রত্যেকটা বাড়ি, যতবারই তাকে বিভিন্ন রেমেডি দিচ্ছে, কোনোটাতেই সে একদিন দুই দিনের সাথে কোপ আপ করে, তৃতীয় দিন আর কোপ আপ করে না, এবং সে বিশাল ঝগড়াঝাটি এরকম করে। তো ফাইনালি তার বাবা এরকম একজন বড় আলেমের সাথে দেখা করে ওই ওনাকে একবার বলে যে আপনি আমাকে হেল্পটা করেন, আমার ছেলেটাকে একটু করেন। তো ওদের বাসায় এরকম একটা করেন আর কি, এক্সারসিজম করে, এবং সেখানে নিয়ে আসার পরে ওকে ঠিক ওই হুজুরটা বলে যে সন্ধ্যার পরে যে আপনি বাসার মধ্যে কাউকে রাখবেন না, আলো টালো বন্ধ করে দেন, এবং এই মানে আপনার ছেলেরই হবে। তো আমি এক্সারসিজম করবো আর কি, জিন তাড়াবো। এই জিন তাড়ানোর ব্যাপারটা প্রবাল কিন্তু মানে বাকি অংশটা সে জানতো না ওই দিন, এটা খুবই একটা আজব ব্যাপার। বাকি অংশ জানতো না, সে জানতো না কিভাবে হয়েছে, সে জানতো তার বাসাতে অ্যারেঞ্জ করছে, কিন্তু ওকে যে এনে কখন কি করবে এটা জানতো না। এবং ও আমাকে বলছে যখন নাকি হুজুর আসলো, এসে ওর সাথে কথা শুরু করলো, তারপর থেকে তার কিছু মনে নাই। এবং এটা ওর বড় বোনের কাছে আমি যতটুকু শুনছি, যে যখন নাকি ওকে এক্সারসিজম করে হুজুর ওর উপরে ওই জিনিসটা আসর করায় আর কি। আচ্ছা, এবং যে আসর যে করায়, এবং প্রবালের গলা নাকি ওরকম হয়ে যায় আপনার, এই জাস্ট লাইক দ্যাট, মানে আপনার এই মানে চেঞ্জড মিক্সড একটা গলা হয়ে যায়।
এবং ওকে মানে এরকম প্রশ্ন করে এবং সে বলে যে আমি একটা শ্মশান ঘাটের এই মানে পেতনি টাইপের কিছু বলে যে আমি এখানে আসছি, ওকে পছন্দ করছি এবং আমি ওকে মানে করব, বিয়ে করব, নিয়ে যাব। তো এই হুজুর অনেক কিছু বলে, দোয়া পড়ে এবং অনেক কিছু করে একসময় তাকে এক্সোরসিজম করে ওটাকে তাড়ায় দেয়, তাকে বলে আসতে না, এবং ওর জন্য কিছু তাবিজ আরো এগুলো দিয়ে দেয়, বাসা বন্ধ করে দিয়ে যায়, বলে যে এর বাইরে যাতে না যায়। তবে ওর এরকম মাঝে মাঝে ভুল হতো, যেটা হচ্ছে যে ওর ওই যে তাবিজ যেটা অনেক সময় না পড়তো। যেমন একদিন যেটা হয়েছে, ওর বোন দেখছে সন্ধ্যার পরে ওকে পাচ্ছে না, তখন ধরেন সন্ধ্যার পরে ওকে খুব চোখে রাখতো, তো বাসায় করতো না। তো ওর বোন দেখতে সন্ধ্যার পর অনেকক্ষণ ধরে ভাই নাই, বাসায় ছিল নাই। তো ওর বোন খুঁজতে ওর বোন ছাদে যায়, কিছু কাপড় ছিল আনবে। তো যে দেখে যে ও বাসার শীত মানে তখন সূর্য ডুবে যাচ্ছে, জাস্ট লাইক আপনার বারান্দার যে রেলিংটা, প্যারাফিট ওয়াল, সেটার ওই পারে যে কার্নিশটা, সেখানে সে দাঁড়ায় আছে। তোর বোন যে ডাকে প্রবাল, তো সে কি করে, বোনের দিকে তাকায় হাসি দিয়ে সে এমন একটাই করে যে ও লাফ দিয়ে পড়ে যাবে ওখান থেকে। আচ্ছা, হাসিটা এমন অতি প্রাকৃত মানে অপ্রকৃতস্থ ছিল যে মানে এটা ওর সাথে কোনোভাবেই যায় না। ওর বোন করে কি, যে লাফ দেয়, মানে এতটুকু একটা ডিস্টেন্স ছিল, লাফ দিয়ে ভাইয়ের কলার চেপে ধরে। আচ্ছা, চেপে ধরে টেনে এই পাশে ওকে নিয়ে আসে। এবং তখন ও বলছে যে, ওর বোন বলছে যে ও আমাকে ছাড়ানোর জন্য যে চেষ্টাটা করছে, ওর গায়ে আসরিক শক্তি ছিল, কিন্তু আমি জাস্ট আমার ভাইয়ের প্রতি ভালোবাসার জন্য এত জোরে টান দিছি, যেটার জন্য ও পারে নাই। এবং আমি দোয়া পড়তেছিলাম, দোয়া পড়তে ওকে নিয়ে আসছি। এবং এইভাবেই নাকি ওর অনেক সময় চলে যায়। পরবর্তীতে ও আস্তে ধীরে মানে আর কি জিনিসটার থেকে অনেকটাই মুক্ত হয়, কারণ ওকে খুব বাসায় কেয়ারফুলি রাখা হতো। এবং প্রবাল পরবর্তীতে এখন কানাডাতে আছে, এখন মোটামুটি এইসব ব্যাপারে হয় না। তবে ও আমাকে এখনো বলে যে এখনো মাঝে মাঝে ওর ওইখানেও অনেক মিস্টিরিয়াস ফিল সে করে, বেসমেন্টে হঠাৎ নামলে এরকম সে ফিল করে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুই কি ফিল করতি তখন ওই জিনিসটা? বলে অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমি দেখতাম, আমাকে যে বলতো যে আসল করছে ওই জিনিসটাকে আমি দেখতাম। সে একটা মেয়ে ছিল, ওকে, হ্যাঁ, সে একটা মেয়ে ছিল এবং সে দেখতো। তো এরকম আমি কিন্তু আরো কাহিনী শুনেছি, যেমন আমার মামারও ছিল এরকম একটাই, বলেই ফেললাম আর কি, তারও এরকম একটা পজিশন ছিল, তিনিও কিন্তু বলতো তিনি দেখতেন। অনেকেই দেখেন, এটা আমিও শুনছি। হ্যাঁ, এবং মানে এই জিনিসগুলো খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস রাসেল ভাই। আমার মামার সাথে যেটা ছিল সেটা তো আমি নিজের শব্দই পাইছি এবং আমার নিজের চোখে কিছু জিনিস দেখছিও। তো এটা ওকে অবিশ্বাস করার আমি খুব একটা কারণ দেখি না, কারণ আমার মামা বলছিল আমাকে যে তার সাথে যেটা আছে সে আসছে বাসায়, এবং আমি কিন্তু বলতেছি যে আসছে মানে একটু পরে দেখো ওই রুমের দরজার মধ্যে ধুপ করে কিল, জোরে কিল। এবং এটা আমার নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। মানে খুবই আজব ব্যাপার আছে। তো সুতরাং থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবু ভাই। আমরা আবার উইল গেট ব্যাক টু ইউ। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি তার দ্বিতীয় ঘটনায়। চল। আমি সরকারি চাকরি করি, তাই স্টুডিওতে যাওয়ার মতো সুযোগ হবে না। ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। নিচে আমার নাম ঠিকানা দিলাম, প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। ঘটনাটি আমার না, আমার এক নানির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার মা আমাকে বলেছে ঘটনাটি আজ থেকে 60 থেকে 70 বছর আগের ঘটনা। আমার সেই নানি ছিল খুবই গরিব একজন মানুষ। সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চা প্রসবের কাজ করত। ঘটনাটি ঘটেছে খুব শীতের একটি রাতে। নানি প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন। রাত যে কয়টা বেজেছিল আমার নানির মনে ছিল না, তখন ঘড়িও ছিল না। হঠাৎ করে নানির জানালায় টক টক করে কে যেন টোকা দেয়। তারপর নানিকে উঠতে বলে। তারপর নানি বলে, কে? সেই লোকটি বলে সে পাশের গ্রাম থেকে এসেছে, তার খুবই বিপদ, তার স্ত্রীর সন্তান সম্ভবা খুব কষ্টে ছটফট করছে, তাকে যেতেই হবে। নানি যেতে না চাইলেও নানি আর লোকটির কথা ফেলতে পারে না। সে বাড়ি থেকে উঠে লোকটির পিছু পিছু রওনা হলো। রাত যে কত ছিল নানি সেটাও মনে নেই। নানি দেখছিল লোকটি তার থেকে একটু দূরে দূরে হাঁটছিল। নানি বুড়ো মানুষ, সেই মতো করে হাঁটতে পারছিল না। লোকটিকে বলল, আমি বুড়ো মানুষ, আপনার মতো হাঁটতে পারছি না, আপনি একটু আস্তে যান। আবার বলল,
আর কত দূর যেতে হবে? লোকটি বলল, সামনেই রাস্তা। নানি দেখল গ্রামের মধ্যে জঙ্গলের ভেতর দিকে সে নানিকে নিয়ে যাচ্ছে। আর একটু ভেতরের দিকে যেতেই দেখল সামনে খুবই বড় একটা পুকুর। লোকটি পুকুরের পাড় বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন তার সাথে কি হচ্ছিল সেটা মোটেও বুঝতে পারেনি, কিন্তু লোকটি পুকুরের ভেতর দিকে নেমে যেতেই নানি বুঝতে পারল যে তার সাথে আজকে খুব খারাপ কিছু হতে চলেছে। নানির এই প্রচন্ড শীতের মধ্যেও গা থেকে ঘাম ঝরতে লাগলো। নানি মনে মনে ভাবল, এই অবস্থায় যদি এখান থেকে চলে যাই তাহলে সে আমার ক্ষতি করতে পারে। তাই সে মনে মনে সাহস সঞ্চয় করে লোকটির পিছু পিছু রওনা দেন এবং নানি দেখতে পান যে লোকটি যাওয়ার সঙ্গে সঙ্গে আর পানি নেই, সেখানে সুন্দর রাস্তা, আর সেই রাস্তা বেয়ে লোকটি হেঁটে চলেছে। সেখানে কিছুক্ষণ হাঁটার পর নানি দেখতে পান খুব সুন্দর একটা বাড়ি, ঠিক যেন রাজপ্রাসাদের মতো, যেন কোনো শিল্পীর নিখুঁত হাতের তৈরি। বাড়ির সামনে অনেক লোকজন, আর ভেতর থেকে একজন মহিলার খুব কষ্টে ভরা কান্নার আওয়াজ আসছে। সেই লোকটি নানিকে ইশারা করে ভেতরে যেতে বলল। নানি গিয়ে দেখল একজন মহিলা সন্তান জন্ম দেওয়ার জন্য ছটফট করছে। নানি সেই মহিলার সঙ্গে প্রায় 1 ঘন্টা চেষ্টা করে সন্তান ভূমিষ্ঠ করাতে পারে। তারপর নানিকে সেই জিনটি কিছু কাপড় ও একটা ইটের সাবান দেন এবং বলেন যে গোসল করতে। নানি গিয়ে দেখতে পান যে বর্তমান যুগের সুইমিং পুলের মতো একটা পুকুর, সেখানে আরো অনেক প্রায় 9-10 জন মহিলা সেখানে গোসল করছে। নানি গোসল শেষে জিনটিকে বলল তাকে ফিরিয়ে দিয়ে আসতে, কিন্তু জিনটি তাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল এবং সেখান থেকে তাকে ইচ্ছা মতো সোনা, টাকা পয়সা, সে যা চায় তাই নিতে বলল। কিন্তু নানি খুব ভয় পেয়ে গেল এবং সে বলল তার এসব কিছু চাই না, তাকে ফিরিয়ে দিয়ে আসতে। নারীর অনেক জোরাজুরির পর তাকে ফিরিয়ে দিতে রাজি হয় এবং জিনটি বলে সে যেন এই কথাগুলি কাউকে না বলে, বললে তার ক্ষতি হবে। বলে রাখা ভালো যে এর মধ্যে 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে নারীকে সকালে ঘরে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করতে শুরু করে এবং একদিন নারীকে শোবার ঘরে দেখে সবাই বলে সে এই 7 দিন কোথায় গিয়েছিল। নানি কোনো কথা বলে না এবং নানিকে শরীরে প্রচন্ড জ্বর, অনেক চিকিৎসার পরেও ভালো হচ্ছে না সেই জ্বর, এবং নানি শুধু শয়নে স্বপনে শুধু সেই জিনটিকে দেখে। একদিন রাতে নানির শরীরে প্রচন্ড কাঁপুনি সহকারে জ্বর আসে এবং নানিকে একটা ভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং রাস্তার মধ্যে সেই জিনটি সাদা পোশাক পরে হাজির হয় এবং বলে এই অসুখ কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না, এবং বলে যে স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে এবং খালি পায়ে সেখানে যেতে হবে। নিয়ে আসার সময় পেছন ফিরে তাকানো যাবে না। তার কথা মতো সেই হুজুরের কাছে সে যায় এবং পানি নিয়ে আসে এবং তারপর আরো অসুখ বেশি হয়। তার ঠিক 3 দিন পর আবার সেই জিনটি নানির ঘরে আসে এবং বলে তারা জুতা পরে সেখানে গিয়েছিল, সেই জন্য অসুখ বেশি হয়েছে, আবার যেতে বলল। তারপর পানি নিয়ে আসে এবং নানি পানি পান করতে শুরু করেন। তার কিছুদিন পর সেই লোকটি মাঝে মাঝে সেই নানির কাছে আসতো এবং তাকে অনেক কিছু দিতে চাইতো, কিন্তু নানি সেটা নিতে চাইতো না। একদিন নানির ঘরে একটা বস্তায় করে কিছু চাল, কিছু মিষ্টি এবং কিছু ফল নিয়ে আসে এবং বলে যে নানি অনেক উপকার করেছে, যেটা অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি, নানি সেটা পেরেছিল, তাই নানিকে সে কিছু দিতে চায় এবং ছেলেকে দেখে আসতে বলে। সেদিন নাকি তার ছেলের একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু নানি রাজি হয় না। তার কিছুদিন পর আবার সে আসে এবং বলে তার শাড়ির আঁচল পাততে, এবং সেখানে সেই জিনটি কিছু পয়সা দিয়ে যায়। তারপর থেকে সেই নানির আর্থিক অবস্থা ধীরে ধীরে অনেক ভালো হতে থাকে। এখন তারা অনেক ধন সম্পদের মালিক এবং অনেক বড় বাড়িও করেছে। এলাকার সবাই বলে যে জিনদের বাচ্চা ধরে তারা, অর্থাৎ নানি, অনেক ধনী হয়ে গেছে। আর সেই নানি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন সেই জিনটি মাঝে মাঝে আসতো এবং একবার সেই ছেলেকেও নিয়ে এসেছিল। এই ছিল আমার জানা একটি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। এরপর তিনি নাম প্রকাশ করেছেন, যেটা আমি প্রকাশ করছি না, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফেসবুকে লিখবেন এবং
জানাবেন আপনার ঘটনা এবং আপনার ঘটনা ইমেইলের মাধ্যমে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু জানাবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। Okay, at first take my salam Rasul bhai, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I'm Sakib, come from খিলক্ষেত নিকুঞ্জ 2। আজকে আমি যে স্টোরিটা শেয়ার করবো, এই স্টোরিটা হচ্ছে রংপুর জেলার তারাগঞ্জ থানার আর হচ্ছে বুড়িরহাট নামক একটা জায়গার স্টোরি। তো যার স্টোরিটি শেয়ার করব তার নাম হচ্ছে, এলাকার লোকজন তাকে ফকির আলী নামেই চেনে। তো ইনি যে কাজটা করতো, রাসেল ভাই, যে গ্রাম অঞ্চলে হয় কি যে ধানের মৌসুমে আপনার হচ্ছে প্রায় হচ্ছে যে পাম্প দিয়ে আর কি জমিতে সেচ দেওয়া হতো আর কি। তো যেহেতু স্টোরিটা হচ্ছে আপনার 1996 এর ওই দিকে, বাট তখন হচ্ছে গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি ওইভাবে ছিল না। তখন কি করা হতো আপনার ওই যে তেল দিয়ে, মানে তেল চালিত মেশিনে আর কি ওই যে সেচ সুবিধাটা নিত সবাই আর কি। তো যেহেতু অনেক দূর দূরান্ত থেকে নিত, আর ওই সময় দেখা যাইতো যে সবার ওইভাবে ক্যাপাবিলিটি থাকতো না, যে সেচ পাম্প ইয়া করার ক্যাপাবিলিটি সবারই থাকতো না। তো যাদের একটু অবস্থান ভালো ছিল তারা এই কাজটা করতো আর কি। তো তারপর হচ্ছে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, তো অনেক জারে করে তেল নিয়ে আসতো। তো তেল নিয়ে আসতো বা সিরিয়াল দিতে হতো, যে কারোটা রাতে দিবে, কারোটা সকালে দিবে, বিকালে দিবে, বাট এরকম করে তিনি একটু রুটিন করতেন আর কি। তো তারপরেও প্রতিদিনে যাওয়ার সময় ওনার ওয়াইফের কাছ থেকে উনি কিছু খাবার নিতেন, যাতে রাতে যাতে ক্ষুধা লাগে, এই জন্য তিনি খাবার নিতেন। তো ফার্স্ট দিন যেদিন খাবার নিয়ে যায় উনি, তো যাওয়ার পর ওনার যে একটা এনভায়রনমেন্টটা বলে দিই, যে ওনার একটা পাম্পের ঘর ছিল, দেন ঘরের পিছনটা জঙ্গল ছিল, অ্যান্ড হচ্ছে সামনের দিকটা হচ্ছে আপনার একটা 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা নদী ছিল আর কি। তো উনি কি করতো, যে ওই মেশিন স্টার্ট করে উনি বিভিন্ন জমিতে দেখতো যে পানিটা ঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না। তো ফার্স্ট দিন উনি মেশিন স্টার্ট করে দেন হচ্ছে উনি হচ্ছে জমি দেখতেছে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো দেখার পর ভাবলো যে ক্ষুধা যেহেতু লাগছে, জাস্ট একটু খেয়ে আসি। তো উনি যখন ঘরে আসার পর দেখে যে আসলে ওনার যে টিফিন ক্যারিয়ারে খাবারটা নিয়ে আসছে, বা টিফিন ক্যারিয়ারটা খুব সুন্দর করে কি যেন খেয়ে ক্লিন করে রাখছে। তো উনি ভাবলো যে আমি তো খাবার নিয়ে আসলাম, নাকি ভুলেই খাবার দেয়নি, তো আর কেউ যদি খাইতো তো টিফিন ক্যারিয়ারতে এত সুন্দর করে ক্লিন করে রাখতো না। বাট উনি একটা খটকা লাগে। তারপর উনি বললো আচ্ছা ঠিক আছে, বাসা গিয়ে জিজ্ঞাসা করবো। তো ওনার ওয়াইফকে বলে, তো ওনার ওয়াইফ বলে না আমি তো ঠিকই দিচ্ছি। তো তারপর বলে এটা কি হলো, তো ঠিক আছে এটা বাদ দাও। তো তারপরে 3-4 দিন নর্মাল ছিল সবকিছু ওকে। দেন হচ্ছে উনি তারপরে 1 সপ্তাহ পর উনি আবার সেম কাজটাই করছে, সেচ দিচ্ছে, ঘুরে আসতেছে। তো উনি যখন বলতেছে আজকে ঠিক আছে খাবারটা রাখবো এবং আমি দেখবো যে এটা কে খায়। আচ্ছা। তো এইটা বলার পর উনি বাইর হয়েছে, আর ঘর থেকে বাইর হয়ে দেখতেছে যে দেখি আমার জমিতে সেচ ঠিকভাবে পানি যাচ্ছে কি যাচ্ছে না। তো উনি ঘর থেকে বাইর হওয়ার পর দেখতেছে যে ওই নদীর ওই দিক থেকে একটা সাদা পোশাক পরিহিত একজন লোক আসতেছে। তো উনি যে আসতেছে, বাট প্রায় অনেকক্ষণ থেকে আসতেছে, বাট ডিস্টেন্সটা কমছে না। উনি যে ওনার কাছে পৌঁছাবে, বাট এই ডিস্টেন্সটা কমছে না। তো উনি বলতেছে একটু পথ আসতে তো এতক্ষণ লাগার কথা না, বাট উনি বলতে দেখি আমি একটু আগে যা দেখি আসলে কি এটা। তো উনি যখন যাচ্ছিল, তো উনিও ওই লোকটার কাছে পৌঁছাতে পারছে না। তো উনি ভাবলো যে এটা কি হচ্ছে। তারপরে উনি যখন যাচ্ছিল তো হঠাৎ করে তিনি কিউরিসিটি বশত ভাবলো দেখি একটু আমার মেশিনের ঘরের দিকে একটু তাকাই। তো ঘরের যখন একটু লুক দেয়, তো উনি দেখে যে অসংখ্য কুকুর ঘরটা থেকে বের হচ্ছে, জঙ্গলের দিকে যাচ্ছে। তারপরে উনি আবার ওনার ফ্রন্ট সাইডে আবার লুক দেয়, যে লোকটাকে দেখলাম। তো দেখার পর দেখে যে না, লোকটা ওখানে ভেনিশ হয়ে গেছে। তো পিছন থেকে কেউ একজন ডাকতেছে ওনাকে, অনেক সাউন্ড করে ডাকতেছে যে আপনি কই যাচ্ছেন। তো উনি অলমোস্ট নদীর কিনারে চলে আসছে প্রায়। তো উনি পিছন থেকে এসে বলে আপনি কই যাচ্ছেন। তো বলতেছে আমি তো জমিতে দেখতে আসছি যে ঠিকভাবে পানিগুলো যাচ্ছে কি যাচ্ছে না। তো বলছে আপনি তো প্রায় নদীর কাছে চলে আসছেন, নদীর আশেপাশে কোনো জমি নেই, আপনি কই যাচ্ছেন। তারপরে উনি তখন ওনার ঘোটা কেটে যাওয়ার পর ওনাকে শেয়ার করে না, যদি ভয় পেয়ে যায়। তারপরে ফজরের সময় উনি বাসায় এসে কাউকে কিছু বলে না। তো না বলার পর আবার প্রায় 3-4 সপ্তাহ সব ওকে ছিল। তো তারপরে ওনার ওয়াইফ সেম জিনিসটাই দেখে। তো একদিন রাতে প্রায় হচ্ছে ফজর আজানের আগে ওনার হাজবেন্ড ফজর আজানের সময় আসে বাসায়। তো আগে কেউ দিন টোকা দিছে দরজায়, টোকা দিয়ে ওনার টোনটা এরকম ছিল, হাজবেন্ডের টোনে ওনাকে কল করছে যে দরজাটা খুলো, আমি আসছি। তারপর উনি দরজাটা খুলে, তো আগে তো গ্রামে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, বাট হ্যারিকেন নিয়ে যখন উনি বাইর হয়, তো বাইর হওয়ার পরে ওনার হাজবেন্ডকে উনি ডাকছে যে তুমি কোথায়।
তো তারপর ওনার হাজবেন্ড উনি ভাবছে হয়তো বা ওয়াশরুম গুলো একটু দূরে হয় গ্রাম অঞ্চলের, আপনি জানেন, তো উনি ভাবছে হয়তো বা উনি ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য গেছে। তো উনি যখন ওয়াশরুমে যায় দেখে যে ওখানে কেউ নেই। তো উনি বললো যে উনি কি আমার সাথে এই ধরনের ফান করতে পারে, বাট উনি তখন রুমে ব্যাক চলে আসে। তো আসার পর ওনার হাজবেন্ড সেদিন ফজর আজানের সময় আসেনি, উনি একটু প্রায় 7টা 7:30 দিক বাসায় আসে। তো উনি বলে আচ্ছা তুমি তো কালকে আসছো, তো বলে না আমি তো আসিনি। তো তুমি আসলা, তুমি আমাকে ডাকলা, আমি দরজা খুললাম, খুলে দেখি তুমি নেই, তো তুমি আমার সাথে এই ফানটা কেন করলা? তো ওনার হাজবেন্ড ওনাকে রাগারাগি করে, তোমাকে তো আমি একদিনেই বলছি যদি কেউ ডাকে তুমি খুলবা না, আগে জানানো দিয়ে দেখবা, কনফার্ম হবা, দেন তুমি দরজা ওপেন করবা, তার আগে তুমি কেন খুঁজছো? ওনার হাজবেন্ড অনেক বকাঝকা করে। তো সেই দিনের মতোই যায়, বাট এটা যে ভয়াবহতা সামনের দিকে আরো অনেক একটা করুন, সেটা উনি ওনার স্ত্রী সেটা আগে থেকে করতে পারেনি, উনিও পারেনি। তো একদিন ওনার স্ত্রীকে উনি বলে যায় যে আজকে আমি বাসায় এসে ফজরের নামাজ পড়বো। তারপরে উনি চলে যায় ওনার ওখানকার কাজ শেষ করে। তো ওনার ওয়াইফ আজান দিচ্ছে, তো উনি বলতেছে উনি তো বলে গেছে যে উনি ফজর আজানের সময় আসবে, নামাজ পড়বে, বাট উনি এখনো আসতেছে না কেন? প্রায় দেখা যাচ্ছে যে আপনার 6-7টা বেজে গেছে। তো উনি তখন জমির দিকে যাওয়া শুরু করে। তো যাওয়ার পরে ওনার যে রাসেল ভাই যে পানি যায় যে ড্রেনগুলো আছে, জি। তো ড্রেনের মধ্যে দেখে যে ওনার মাথাটা নিচুর দিক হয়ে উনি শুয়ে আছে। তো উনি তো চিল্লাচিল্লি শুরু করে, তারপরে লোকজন আসে। তারপরে যখন ওনাকে ওখান থেকে উঠানো হয়, রাসেল ভাই ওনার মুখটা এত বিভ্রস ছিল যে কেউ যেন থেতলে দিয়েছে, লাইক এরকম ছিল। তো আচ্ছা। দেখে ওনার ওয়াইফ অনেক চিল্লাচিল্লি করে, সবাই তারপরে ধরা, তখন তো উনি ডেড অলরেডি। বাসায় নিয়ে আসি, এলাকায় তো তুলপার অবস্থা যে এরকম ফকির আলী মরে গেছে ড্রেনে পড়ে। আচ্ছা। দেন হচ্ছে যেহেতু ওটা অস্বাভাবিক মৃত্যু, তো এটা তো পোস্টমর্টম ছাড়া কখনোই দাফন করবে না। দেন হচ্ছে পুলিশরা চলে আসে, আসার পরে ওটাকে যেহেতু গ্রামের ব্যাপার, লোকজনকে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান তারা রিকোয়েস্ট করতেছে উনি ভালো মানুষ যে নামাজ পড়তো, পোস্টমর্টম না করতে। তো যেহেতু পুলিশের যেটা রুলস এটা তো তারা পালন করবেই। তো দেন এগুলো করতে প্রসেসিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপরে লাশটাকে তো নিতে হবে, কারণ হচ্ছে যে গ্রাম থেকে প্রায় আমাদের রংপুর সরকারি মেডিকেল অনেক দূরে। তারপরে হচ্ছে ওখান থেকে একটা পিক আপ ঠিক করা হয়েছে, পিক আপে করে লাশটাকে নেওয়া হবে। তো পুলিশ বলে পিক আপ ওয়ালাকে যে আপনি সামনে যাবেন, আমরা পিছন দিক থেকে আপনাকে ফলো করবো। তো রাসেল ভাই প্রায় হচ্ছে 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর তো বলে স্টার্ট তো বন্ধ হয়ে গেছে, এখন তো এটাকে কিভাবে নিব? তো তখন কি করে, পুলিশের গাড়ির পিছনে গাড়িটাকে রশিদে বেঁধে তারপরে গ্যারেজ পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। তো যখন আপনার হচ্ছে পুলিশের যে ছিল ড্রাইভার, উনি যখন ড্রাইভ করছে, বাট উনি হঠাৎ করে হার্ট ব্রেক করে দেয়। তখন ওনাকে বলে আচ্ছা তুমি এইভাবে হার্ট ব্রেক করে রাস্তার মাঝখানে? তা বলছে স্যার আমি নিতে পারছি না। তা বলে কি হয়েছে? তা বলে আমি রাস্তাকে ফাইন্ড আউট করতে পারছি না। তো বলে কেন, রাস্তা তো ঠিকই আছে। স্যার আপনি ঠিক দেখতেছেন, বাট আমি একটা রাস্তাকে 4টা করে দেখছি। তো উনি বললো হয়তো বা সারাদিন এত গ্যাঞ্জাম ছিল, বা হয়তো বা একটু হ্যালুসিনেশন হতে পারে। তো ঠিক আছে, গাড়িটা ওই যে চায়ের দোকানের কাছে দাঁড়াও, আমরা একটু ফ্রেশ হয়ে নিই। তো সবাই চাটা খাওয়ার পর দিন প্রায় ওখানে 10 মিনিট এক্সপ্লেন করার পর আবার যখন তারা রওনা দিবে, তো রওনা দেওয়ার পর আসলে তখন সব ঠিক ছিল, বাট ফাইনালি তারা হচ্ছে পৌঁছায় মেডিকেলে। তো এখন যেহেতু করবে, তো করার পর ডোমরা চলে আসে, সবাই চলছে, প্রসেসিং চলছে পোস্টমর্টম করার জন্য। তো আসলে ভাই তারা যেহেতু এত এক্সপার্ট, বাট তারা কেন জানি হিমশিম খেয়ে যাচ্ছে। মানে 2জন ছিল, একজন লাস্টে তাকিয়ে আছে, একজন বিভিন্ন সিজার টিজার যে ইনস্ট্রুমেন্ট লাগে আর কি করার জন্য সব নিয়ে আসছে, বাট তারা কোনোভাবে শুরু করতে পারছে না যে আমরা কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব, এইরকম আর কি। একদম আরেকজনকে জিজ্ঞাসা করছে তুমি শুরু করো, এ বলছে না তুমি শুরু করো। তারা তাদের মধ্যে একটা গোলযোগ লেগে গেছে। তখন পুলিশ বলে আচ্ছা তোমাদের সমস্যাটা কি? তখন বলছে স্যার আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা কোনোভাবে শুরু করতে পারছি না। তা বললে একটু ফাজলামো নাকি, তোমরা যে কাজটা এক্সপার্ট শুরু করতে পারছো না মানে কি? তো তারপরে যেহেতু পুলিশ ওই শুনছে একটু যে মৃত্যুটা কিভাবে ঘটছে ওনার ওয়াইফের কাছ থেকে শোনার পর, উনি তখন বলে ঠিক আছে আমাদের যেহেতু কেন্দ্রীয় মসজিদে হুজুর আছে, তো আমরা হুজুরের হেল্প নিতে পারি। তখন হুজুরকে কল করা হয়, হুজুর চলে আসে। হুজুর তখন আসা মাত্রই বুঝতে পারে যে এটা হয়তো জিন ঘটিত মৃত্যু, বা এটা একটু প্রবলেম হবে, বাট আমি সাময়িক সময়ের জন্য কিছু দোয়া পরে এটা ঠিক করে দিতে পারি, বাট পরে কি হবে এটা আমি বলতে পারবো না। তারপর রাসেল ভাই তখন উনি ঠিক করে দেয়, একটু দোয়া পরে দেয়। দেন হচ্ছে পোস্টমর্টম করার পর বাসায় নিয়ে আসার পর লাশ গোসল করানো সব ওকে, বাট দাফন টাপন করা শেষ। কিন্তু দাফন করার প্রায় 1 সপ্তাহ পর প্রবলেমটা শুরু হয় ওনার ওয়াইফের সাথে, যে হঠাৎ করে রাতে হচ্ছে টিনের চালে অসংখ্য ঢিল ছুটছে, ডিস্টার্ব করছে, দরজায় টোকা দিচ্ছে, ওনার হাজবেন্ডের টোনে ডাকাডাকি করছে। ওনার ওয়াইফ খুব নিতে পারছে না।
তারপর উনি একটা কবিরাজের কাছে যান। তো কবিরাজকে বলেন যে আমার এই প্রবলেম হচ্ছে। তো বলে যে ঠিক আছে, আমি তো এটা পারবো না, আমি একটা রেফারেন্স দিচ্ছি, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তারপর উনি যখন রেফারেন্সটা দেন রাসেল ভাই, তখন উনি ওই ইয়ার কাছে যান আর কি, কবিরাজের কাছে। তো কবিরাজ যেটা ওনাকে ইনফর্ম করে যে আপনার রুমে আপনার হচ্ছে একটা বক্সের মধ্যে একটা ছোট একটা পুতুল আছে। রাসেল ভাই, আমি এটা ইয়া করে আসছি যে উনি একটা ওনার ঘরে ওই ফার্স্ট টাইম যখন উনি ওই জিনিসটা দেখছেন, তো উনি একটা পুতুল পাইছেন, ছোট্ট, খুবই ছোট আকৃতির একটা পুতুল। তো ওই পুতুলটা উনি ঘরে এসে রাখেন, বাট ওনার ওয়াইফ জানতো না। তো তখন হুজুর বলে ওই পুতুলটা হচ্ছে আপনি একটা ছোট্ট একটা ব্যাগে করে, ব্ল্যাক কাপড়ের একটা ব্যাগ তৈরি করবেন, তৈরি করে ওই ব্যাগে করে আপনি পুতুলটা হচ্ছে ওই নদীতে ফেলাই দিবেন। তো ওনার ওয়াইফ হচ্ছে পুতুলটাকে একটা ব্ল্যাক কালারের ইয়াতে করে উনি তারপরটা ফেলাই দিয়ে আসেন। তো তারপর থেকে ওনার বাড়িটারি বন্ধ করে দেওয়ার পর সবকিছু ওকে ছিল। আসলে এই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার ঘটনাটি শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আসছি ডুয়েট গাজীপুর থেকে। জি। তো আমি যে গল্পটা বলবো এটা আমার এলাকার চাটমোহর পাবনা। আর এটা আমাকে বলতে আমার সিনিয়র স্যার মাসুদুর রহমান। তো ঘটনা হচ্ছে 2006 সালের। তো আমার স্যার, বলি যে স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো পাবনা থেকে ঢাকাতে থাকতো বাসাতে। তো উনি জব করতে করতে হঠাৎ 2 দিনের ছুটিতে বাসায় যায়। তো বাসায় যেতে রাতে পৌঁছায়, বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পরে তো জি। তো ঘুমায়, অনেক রাতে পৌঁছানোর পরে ঘুমায়। ঘুমে আনুমানিক ভোরবেলাতে হঠাৎ করে স্যার একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে এরকম যে কেউ বলতেছে যে মানে আজান দিছে আর কি, আজান দিছে যে আজানে একটা মানে শোক সংবাদ আসছে একটা। স্বপ্নটা এরকম ছিল যে শোক সংবাদ, তিনি কেউ একজন মারা গেছে। তো এই শোক সংবাদ শোনার পরে মানে স্যারের ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে স্যার এখন ফ্রেশ হলো। এখন ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরে, প্রায় 15-20 মিনিট পরে, মানে সত্যি এলাকার থেকে, ওই মসজিদ থেকে, মানে ওই যেই স্বপ্নটা দেখছে স্যার, ঠিক সেই স্বপ্ন, হ্যাঁ হুবহু সেই স্বপ্নটাই মানে বলতেছে মসজিদ থেকে। মানে মসজিদ থেকে যে একটি শোক সংবাদ, অমুক মারা গেছে, তো ওনার জানাজা হবে মানে 4টা-5টার দিকে, অর্থাৎ আসরের নামাজের পরে। তো আমাদের ওখানে একটা কলেজ ছিল, এই কলেজের মাঠে অনুষ্ঠিত হবে জানাজার নামাজটা। তো জানাজার নামাজটা এখন যখন ওই লোকটা মারা গেছে, তো ওই স্যারের আম্মু ওই লোকটাকে খুব চিনতো, এবং ওই লোকটা ভালো ছিল এরকম। তো স্যারের আম্মু স্যারকে বললো যে স্যার যেহেতু ছোট ছিল, যে তুই একটু ওই লোকের জানাজাতে একটু অংশগ্রহণ করিস, যেহেতু স্যার কিন্তু 2 দিনের ছুটিতে আসছে। তো আচ্ছা ঠিক আছে, এখন স্যার ওইটা আমলে নিছে। তারপর স্যার থিঙ্কিং করতেছে কি ব্যাপার, আমি বুঝলাম না, আমি স্বপ্ন দেখলাম একটা, সেটাই আবার বাস্তবে প্রকাশ হলো। তো একটা কিউরিওসিটি, আচ্ছা ঠিক আছে আমি জানাজা তো থাকবো, মানে শেষ পর্যন্ত থাকবে। তো সচরাচর জানাজা হইলো। জানাজার পরে এখন গোরস্থানে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে গেছে, স্যারও গেছে। তো জানাজা করার শেষে মাটি দেওয়ার পরে যেটা হয়, আমাদের দেখা যাচ্ছে কি যে মানে কবরটা অনেক মানে করে, অনেক বাঁশ কেটে, তারপরে কি মানে চাটাই চাগাড়ি যেগুলো বলি আমরা, তো ওগুলা দিয়ে খুব সুন্দরভাবে সাজায় করে কবরটা প্রস্তুত করে। তো ওইখানে আমাদের মানে যে ইয়েটা ছিল, হুজুরটা ছিল জানাজার নামাজটা পড়ায়, ইনস্ট্যান্ট হুজুর কিন্তু কবরের ওখানে দাঁড়ায় আছে, দেখতেছি যে কবর প্রস্তুত করা ঠিক হয়েছে কিনা। তো যেহেতু হুজুর মানে জানাজা পড়াইছে এবং ওই লাশ দাফন দেওয়া মানে শেষ পর্যন্ত কিন্তু হুজুরের মানে দায়িত্ব থাকে এরকম। তো এখন হুজুর মানে কবর কমপ্লিট হয়েছে, আর 10 থেকে কি 15 সেকেন্ড পরেই মানে মুনাজাত করবি। এটা মানে আমাদের ইসলামে এরকম নিয়ম আছে যে কবর দেওয়ার পর সাথেই মানে বেশি দেরি মানে করতে হয় না, দেখা যাচ্ছে কি যে কিছুক্ষণ পরেই মানে মুনাজাত ধরতে হয়, তো দোয়া করতে হয়। তো এখন ঠিক যে মুহূর্তে মুনাজাত করবে, মানে কে জানি ওই মানে যে হুজুরটা জানাজা পড়াইছে পিছন থেকে কে জানি একজন মুনাজাত ধরছে আর কি। তো এইটা আর কি কেউ বুঝতে পারেনি। মুনাজাতটা অনেক বড় হয়েছে, মুনাজাত মানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মুনাজাতটা।
তো এখন মোনাজাত হয়েছে, এখন দোয়া হচ্ছে, এখন কেউ কিছু বলতে পারতেছে না। কিন্তু যখন এট দ্য টাইমে সবাই বিরক্তি হয়েছে, তখন একজন বলে ফেললো যে হুজুর একটু মানে দোয়াটা একটু শর্ট করে করেন। তখন কিছুক্ষণ পরে আবার মানে দোয়া শেষ হয়ে যায়। তো যাই হোক, দোয়া শেষ হওয়ার পরে এখন হুজুর কিন্তু সামনে যে হুজুরটা ছিল জানাজা নামাজ পড়াইছে, সেই হুজুর কিন্তু দোয়া করা মানে দোয়া মোনাজাতটা ধরে নেই। সে হুজুর পিছন থেকে ঘুরে বলছে, আচ্ছা কে কোন হুজুর বা কে এই দোয়াটা ধরলোটা কে? তখন বাকি মুসল্লিরা যারা পিছনে ছিল তারা বলল যে হুজুর এটা তো আপনি হুজুর, আপনি নামাজ জানাজা নামাজ পড়েছেন, এটা তো আপনি ইয়ে করবেন, আপনি তো মোনাজাত ধরছেন। তো হুজুর বলেন, না আমি তো মোনাজাত ধরিনি, আমি তো মোনাজাত ধরলে এত বড় করার তো কোনো মানে প্রশ্নই আসে না। তো কে ধরাইছে? হুজুরেরও কিন্তু রাগ আছে যে কে এরকম একটা রাগারাগির পড়ায় একটা পর্যায়ে সবাই বললো, মুসল্লিরা বলেছে যাই হোক যেটা হওয়ার হয়েছে, এখানে রাগারাগি করে কোনো লাভ নাই। হয়তো গায়েবী ভাবে কোনো একটা লোকটা ভালো ছিল যেহেতু, হয়তো এরকম একটা মানে কোন একটা ফেরেশতা হয়তো এরকম একটা মানে মিরাকেল একটা ঘটনা ঘটছে। তো যাই হোক, এই বিষয়ের পরে ওই দিন বড় ভাইটা ইনস্ট্যান্ট ছিল, তার ঠিক 1 বছর পরে একই ডেটে, অর্থাৎ 7 সালের একই ডেটে ভাইটা আবার ছুটি পায়, এরকম জবের ইয়ে করার পরে ছুটি পায়, আবার সে বাসায় আসে। কিন্তু সে যে ওই একই ডেটে আসতেছে এটার ভাইয়া জানে না, সেটা ভাইয়া জানে না, এটা পরে জানতে পারে, সে বাসা আসার পরে জানতে পারে। তো যেহেতু সে জানে না, সে ট্রেনে আসবে, জব করছে মানে অফিসে কাজ করছে, বিকাল দিয়ে কাজ করে বের হয়েছে সন্ধ্যার আগে। তে ওইখানে তো আর কোনো মানে ট্রেনে যাবে বাসাতে, এখন ট্রেনে করে বাসাতে যাবে, কিন্তু ওইখানে কোনো বসার মতো মানে স্ট্যান্ডিং টিকিট কাটছে কিন্তু বসার কোনো সিট পায়নি। তো যে লোকটা মারা গেছে, ওই যে মারা গেল জানাজা এবং কবর দিল, ভাইয়া কিন্তু ওই লোকের চেহারাটা দেখেনি। আর যেহেতু ভাইয়া অনেকদিন পর পর মানে বাসায় যায়, হয়তো চেহারা দেখলে চিনতে পারে, হয়তো নাম জানে না, অথবা নাম শুনলে চিনতে পারে, চেহারা জানে না, এরকম হতে পারে বলে। তো যে স্টেশনে আসলো, সেই স্টেশনে ওই লোকটাকে দেখছে, দেখার পরে চিনতে পারছে যে হ্যাঁ, এই তো আমার এলাকার আঙ্কেল। তো এলাকার আঙ্কেলটা যে কথাটা বললো, এখন এলাকার আঙ্কেল ওকে দেখেও চিনতে পারছে, হ্যাঁ কি খবর তুমি এখানে? তো বললো যে এই বিষয়ে, আমি তো এখানে থাকি, এখানে জব করি, তো আমি বাসায় যাচ্ছি আজকেতে, ছুটিতে 2 দিন ছুটি পাইছি। তো আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল এবং ওই যে লোকটা মারা গেছে ওই লোকটা সেই মানে 2007 সালের এই ভাইয়ের সাথেই দেখা। তো ভাইয়া তো দেখেনি, চেনেও নাই, তো ওইভাবে বলতেছে যাচ্ছে ঠিক আছে তাহলে একসাথে যাই। তো ওই আঙ্কেলের আবার টিকিট কাটা ছিল, অ্যাডভান্স টিকিট, সিটিং মানে সিট সহ। তো আঙ্কেল আবার কি করছে যে যাতে ঠিক আছে তুমি বসো, আমরা একসাথে যাই, পরে এরকম মিলেমিশেই যেতে পারবো, বেশি দূরে না, কাছেই। তারপরে এইভাবে করে আসছে। মাঝখানে আসার পথে মাঝখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, আঙ্কেল তার বিষয় বলছে, হ্যাঁ, তারপর আমার বড় ভাইও তিনিও তার বিষয়ে আলাপ আলোচনা করছে। তো এইভাবে আস্তে আস্তে বাসায় পৌঁছালো রাত তখন 2টার দিকে, মানে বাসাতে আসছে। তো বাসাতে আসার পরে সেম মায়ের আম্মুর সাথে দেখা হলো, বাসাতে আসা আম্মু ছিল, স্যারের আম্মু থাকে। তো আম্মুর সাথে কথা বলতে বলতে বললো যে আজকে তো এই বিষয়ে একটা আঙ্কেল সাথে আসলাম, তো আঙ্কেল তো আমাকে তার সিট, সে নিজে না বসে, সে একবারও বসেনি, আমাকেই তার সিটটা দিল। তাই মনে করলাম হয়তো আমাকে ভালোবাসে বা স্নেহ করে, সেই হিসাবে আমাকে তার ইয়েটা দিছে। আমিও আঙ্কেলকে জোরাজোরি করছি বসার জন্য, বাস আঙ্কেল একটা বারের জন্য বসেনি, খালি আমাকেই বসান। ইভেন যেগুলা স্টেশনের টপিকস আছে, টপিক্সের যেগুলো হয় সেগুলাতে আঙ্কেল আমাকে অনেক চিপস অথবা জুস, হ্যাঁ, এগুলা কিনে দিছে, আমি খাইছি। মানে আমাকে খুব আদর করতে করতে, নিজের ছেলের মতো আদর করতে করতে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে এই তো এগুলো বললো, এবং আঙ্কেলের যে ছেলের কিছু কথা বললো, তখন ওই আমার ওই বড় ভাইয়ের আম্মুটা বুঝতে পারলো যে এটা সেই 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকটাই ছিল। 7 বছর আগে বলেছিলেন? না 2007 সালের ঘটনা। আচ্ছা, 1 বছর আগে। 1 বছর আগে, হ্যাঁ, একই ডেটে, মানে মৃত্যুবার্ষিকী। তো সেই যে ঘটনাটা, মানে 1 বছর আগে যে লোকটা মারা গেছে সেই লোকের সাথে আছে। ওই সময় তো আমার ওই ভাইয়াটা আর কি জানাজা অংশগ্রহণ করছে এবং মাটি দিছে, কিন্তু চেহারা তো দেখেনি। আর ভাইয়া তো থাকে না এলাকায়, ঢাকাতে জব করে, সে মাঝে মাঝে যায় 2-1 দিনের ছুটিতে, হ্যাঁ। তো যার জন্য চেহারাও দেখতে পারেনি। ইভেন ওই যে ট্রেনে আসার পথে যে আলাপ আলোচনা হয়েছে, ওই আলাপ আলোচনায় কিছু বলছে, ওনার আত্মীয় রিলেটেড, ওই আঙ্কেলের আত্মীয় রিলেটেড কিছু কথা বলছে। তো ওনার আম্মাটা বুঝে ফেলছে যে এটা ওই লোকটাই। তখন আমার বড় ভাইয়ের আম্মু খুবই মানে হতভম্ব হয়ে গেল যে কিভাবে সম্ভব এটা, যে 1 বছর আগে তুই, বললো ভাইয়াকে, বললো যে
তুই তো জানাজা করলি তোর আঙ্কেলের, এবং আজকে আজকে সেই আঙ্কেলের আবার হচ্ছে মানে যেহেতু পাশাপাশি তো একদম বাড়ির পাশাপাশি তো তো 1 বছর উপলক্ষে হয়তো দোয়া মিলাদ এরকম কিছু হয়, অনেকে আবার কালেমা এরকম কুরআন শরীফ খতম দেয়। তো সেই হিসাবে ওই আঙ্কেলের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু আঙ্কেল মানে সরি মানে ছোট বড় ভাইয়ের আম্মুকেও দাওয়াত দিছিল, যেহেতু বড় ভাইয়ের আম্মু থাকে। যে বললো যে এই আঙ্কেল তোর 1 বছর এই আঙ্কেলই মারা গেছে, তোর হয়তো খেয়াল নাই, মনে থাকিস না, এখানে আসিস না, আর যার জন্য তুই দেখিস নি। তখন বড় ভাই তো মানে খুব শক খাইছে যে কিভাবে সম্ভব এটা, মানে এর আমার সাথে এরকম হওয়ার কারণটা কি। সে একবার মানে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে সেটা আবার বাস্তবে হলো, তারপর আবার জানাজাতে অংশগ্রহণ করে এরকম একটা মিরাকেল হলো, দেন আবার আজকে বাড়িতে আসলাম, এই ধরনের হওয়ার কারণটা কি। তখন বড় ভাই আর আম্মু বললো ওই রাতেই বললো যে দেখ বিষয়টা হচ্ছে তুই যখন ছোট ছিলি তোর ওই আঙ্কেলটা মানে তোর যখন অসুখ হয়েছিল ছোটবেলাতে, অনেক অসুখ হয়েছিল, অনেক ট্রিটমেন্ট করছিলাম, জ্বর কিছু জ্বর হয় ছোট বাচ্চাদের, যেগুলো ডাক্তারের ওষুধ এগুলো কাজ করে না। হ্যাঁ, দেখা যাচ্ছে কি বনজ বা ভেষজ যদি ওষুধ আমরা খাওয়াই এই ধরনের, অথবা কবিরাজ যদি ওষুধ খাওয়াই, তাহলে ওই ক্ষেত্রে মানে সেরে যায়। তো ওই আঙ্কেলটা নাকি কি যেন একটা গাছ এরকম পাতা অথবা গাছের রস এরকম নাকি মানে যখন দেখছে মানে আমার ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, মানে অনেক মানে বড় ভাইটা মানে না বাঁচা এরকম একটা পর্যায়ে, তখন নাকি ওই আঙ্কেলটা বড় ভাইকে নিয়ে 1 দিন না 2 দিন কাছে রাখছিল, এরকম একটা রাখার পরে কিছু চিকিৎসার বনজ ভেষজ অথবা কবিরাজি চিকিৎসা করে তাকে সুস্থ করছে। তো যার জন্য বলা চলে কি সেই আঙ্কেলের ট্রিটমেন্টে তার নতুন লাইফ সে ফিরে পাইছিল। তো যেহেতু আঙ্কেল মারা গেছে, তো তখন মানে বড় ভাইয়ার আম্মুটা মানে বুঝতে পারছে যে যেহেতু এই বিষয়টা ছিল, তাহলে সেহেতু মানে বড় ভাইয়ের সাথে এরকম ঘটনাটা ঘটছে, তিনি মারা যাওয়ার পরেও 1 বছর পরেও তাকে হয়তো এইভাবে আসছে। ধন্যবাদ রাসেল ভাই, এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কুয়াশায় মো এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, মাজহারুল মোর্শেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়, লিখেছেন অসাধারণ লাগলো। আসিফ হাসান মিরপুর 1 থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আবির হাসান আজমল, এবং আমাদেরকে শুভ মাহমুদ আছেন আমাদের সঙ্গে পল্টন থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সিফাত আহমেদ শিপন, এমডি জুবায়ের রাজশাহী থেকে শুনছেন তিনি। মাহমুদ হাসান আমাদের সঙ্গে আছেন সিফাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাফিন আমাদের সঙ্গে আছেন, সাকিবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আলমগীর হোসেন মেহেদি রাজশাহী দুর্গাপুর থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বর্ণহীন আশিক খুলনা থেকে শুনছেন তিনি। আরমান মাহমুদ আমাদের সঙ্গে আছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুনছেন তিনি। MSH সোহাগ গাজীপুর থেকে আছেন আমাদের সঙ্গে আছেন মুকুল, আমাদের সঙ্গে আছেন শফিক, এছাড়াও আমাদের সঙ্গে আছেন স্বপ্নের রাজকুমার, এমডি শাহরিয়ার তন্ময় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ রহমান সুমন, রউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, আহমেদ JN নজাহাত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাব্বির রহমান তাসকিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাহাবুদ্দিন শুভ, এবং তিনিও রাজশাহী থেকে প্রচুর মানুষ শুনছেন। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন তার কাছে, তারপরে তো বাবু ভাই আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা, আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসেছেন, আমরা সরাসরি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে আমি যে ঘটনাটি বলবো এটা আজকে শীতের রাতটা আপনাদের অনেক জমবে, কেননা আপনারা জানেন যে আমি ভূতহেমের সঙ্গে কতদিন ঘটনা শেয়ার করি। অনেকেই কম বেশি আমাকে চেনেন, আমি বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি, আমার নাম মাহমুদ সোহেব। আমি আজকে যে ঘটনাটি বলবো এটা নদীর ধারের ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের চর আছে, সেটা শিবপুর। গ্রামটি চারিদিকে ঘন বাঁশে ঘেরা। দিনের বাতাসে বাঁশ পাতার শব্দ এমন ভাবে ভেসে আসে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে। এই গ্রামে কোনো এক সময় বাঁশের বা বাঁশ বনের ছায়া নিয়ে বহু গুজব ছিল। মানুষ এটা বিশ্বাস করে অথবা করে না। অনেকেই আবার করে যে সন্ধ্যার পরে
ওই বনে নাকি রাসেল ভাইয়া ওই যে জিন ঘোরাফেরা করে। তে ওই গ্রামের এক যুবক, তার নাম ছিল রাহাত, সে খুব সাহসী। সেই গ্রামের এক সময় কুসংস্কার বিশ্বাস করতো না। এরকম অনেক লোক থাকে যে মানে বন্ধু বান্ধবের মধ্যে এরকম ঘাটতারা লোক থাকে যারা এরকম ভূত বিষয়টাকে ই করে, মানে অ্যাভয়েড করে, মানে কিছু মনেই করে না। তো চলুন এরকম মানুষের কিরকম শাস্তি হয় সেটাই বুঝতে পারবেন। এক রাতে হঠাৎ তার ছোট বোন রোবা সে হারিয়ে যায়। শেষবার তাকে দেখা গিয়েছিল বাঁশবাগানের ওই ধারেই। সারা গ্রাম মশাল নিয়ে তাকে খোঁজাখুঁজি করলেও রুবার কোনো খোঁজ মেলেনি। কিন্তু রাসেল ভাইয়া পরের দিন সন্ধ্যায় গ্রামের এক বুড়ো তিনি বললেন, ওই বাগানের ছায়া আছে বাবা, ওরা মানুষকে ডাকে, কি রূপ নিয়ে আসে কেউ জানে না। রাহাত এসব বিশ্বাস করতো না, কিন্তু সে একদিন হঠাৎ শুনতে পেল রুবার কণ্ঠে, ভাইয়া ভাইয়া আমাকে বাঁচাও। এই মানে এই ভাইয়া ডাকটা আসছিল রাসেল ভাই ঠিক বাঁশবাগানের দিক থেকেই। রাহাত তখন একাই মশাল হাতে নিয়ে সেই বনের ভিতরে ঢুকলো। অন্ধকারে বাঁশগুলোর সাথে বাতাসের শব্দ মনে হচ্ছিল নাকি কেউ মৃদু হাসছে, সে বুঝতে পারছে না। এই বাঁশগুলো যে বাতাস, এই বাতাসগুলো ছায়া কেন্দ্রিক, মানে ঢুকছেই মনে হচ্ছে যে বাতাস না, এগুলো কেউ আমাকে দেখে ভয়ঙ্কর হাসি ঠাট্টা করছে, এরকম একটা কিছু। তখন বনের শেষে একটা ছোট শুকনো পুকুর, গ্রামবাসী বলে ওইখানেই নাকি সেই জিনের ছায়াটা থাকে। হঠাৎই রাহাত আবার শুনলো, ভাইয়া আমি এখানে। কিন্তু কণ্ঠটা খুব ঠান্ডা এবং একটা ভারী কণ্ঠ, যেন ঠিক যেভাবে মানুষ ডাকে তার ঠিক বিপরীত, একদম অন্য কণ্ঠে ডাকতেছে। কিন্তু রাহাত ভাবছে যে ওটা ওর বোন, 100% শিওর, যেহেতু তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ডাকছে ভাইয়া ভাইয়া করে, হয়তোবা কোনো বিপদে পড়েছে। রাহাত এগিয়ে যেতেই অন্ধকারের ভিতর থেকে রুবা বেরিয়ে এলো। হুবহু রুবার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক কালো, কোনো সাদা অংশ নেই। এইবার রাহাত বুঝলো কিছু একটা ভুল হচ্ছে তার। রাহাত বলল, রুবা, এই রুবা, চল বাড়িতে চল। রুবা সাদৃশ্য ছায়াটি কাছে এলো, তারপর মুখ খুলে খুব আস্তে হাসলো। দুটো হাত লম্বা হাতে শুরু করলো মুখটা ছিঁড়ে একটা ভয়ানক চওড়া হাসি দেখা দিল। আর সেই কণ্ঠ, মানুষ আমাকে ডেকেছিল। হঠাৎ পুরনো বাঁশবন থর থর করে কাঁপতে লাগলো। ছায়াটা রাহাতের দিকে লাফ দিল। রাহাত মশালটি ছায়ার মুখের উপর ছুঁড়ে মারতেই সেটা এক ঝলক আগুনে সাদা ধোঁয়ায় ভেঙে পড়ল। পুরো বন ঘন কালো কুয়াশায় ঢেকে গেল। পরের দিন ভোরে রাহাত জ্ঞান ফিরল গ্রামের ধারে। তার পাশে প্রকৃত রুবাকে পাওয়া গেল, এবং পাওয়া গেল মূর্ছ অবস্থায়, কিন্তু সে জীবিত ছিল। এরপর রাসেল ভাইয়া ওই যে গ্রামবাসীরা বলল আগের রাতে তারা দেখেছে পুরো বাঁশবন, এই বাঁশবন থেকে কালো ধোঁয়া আকাশে উঠছে, মানে এক গুচ্ছ বাঁশবাগান আছে, সেই বাঁশবাগানের উপরেই শুধু কালো মেঘের মতো কি যেন ঘুরছিল। এরপর থেকে সেই ছায়াকে আর কেউ দেখেনি। কিন্তু রুবা জ্ঞান ফেরার পর বলল, আমি শুনেছিলাম কেউ আমাকে ডেকেছে, ঠিক ভাইয়ার মতো। আজও নাকি সন্ধ্যার পর বাঁশবাগানে দাঁড়িয়ে থাকলে কেউ ফিসফিস করে বলে, আমি এখানে আছি। আর মাঝে মাঝে দেখা যায় কোনো মানুষের ছায়া, কিন্তু তার মাথা কোথাও দেখা যায় না। মানে এর রাহাতের যে ভুলটা ছিল, আজকের পর থেকে কিন্তু রাহাত বুঝে গিয়েছে যে আসলে ভূত প্রেত বা জিন বলতে কিছু আছে। তবুও ভালো তার কোনো ক্ষতি করেনি। তো তারপর প্রতিদিন রাতেই রুবা দেখতো। ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনা কিন্তু সবেমাত্র শুরু। চলুন তারপরে কি হলো শুনে আসি। অন্ধকার বাঁশবাগানের মাঝে একটি ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার মুখ দেখা যায় না, শুধু তার চোখ দুটো অজস্র মানুষের চোখের মতো ঝিলমিল করছে।
একদিন ভোরে রুবা চিৎকার করে ঘুম ভাঙলো। রাহাত দৌড়ে এসে দেখলো তার বাহুতে নখের দাগ, কোনো মানুষের মতো নয়, অনেক লম্বা এবং গভীর। রুবা কাঁপতে কাঁপতে বলল, ও ও আবার এসেছে ভাইয়া, আমাকে আবার সে ডেকেছে। রাহাত রাতে শুনতে পেত টিক 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 এরকম বাঁশ ভাঙার শব্দ, কিন্তু ঠিক জানালার পাশে দাঁড়ানো কারো হাঁটার মতো শুনতো। এক রাতে ঘুম ভেঙে দেখে তার ঘরের দরজার নিচে দিয়ে পাতলা ছায়া ঢুকেছে, যেন কারো পা নেই, শুধু ছায়া গড়িয়ে ঢুকেছে। হঠাৎ সেই ছায়াটা বলা শুরু করলো, তুমি তুমি আমাকে পোড়ালে, আমি তোমাকে খুঁজেছি। ছায়াটা এগোতে মাটিতে থাকা রাহাতের চায়ের কাপ নিচে থেকে ফেটে যায়। গ্রামের শেষ প্রান্তে থাকা বয়স্ক মৌলভী সাহেব ঘটনাটি শুনলেন এবং সেই মৌলভী সাহেব বললেন, তোমরা যা দেখেছ ও কোনো সাধারণ জিন না, ও ছায়া জিন। মানুষের রূপ নিয়ে তাদের ডাক দিতে পারে আর আগুনে দুর্বল তারা, কিন্তু যদি কেউ ওদের রূপ দেখে ফেলে সে আর এদের হাত থেকে বেঁচে থাকতে পারে না। তিনি বললেন, ছায়া জিনদের শক্তি চাঁদহীন রাতে সবচেয়ে বেশি বেড়ে যায়, মানে যেদিন চাঁদ ওঠে না সেই দিন। আর সেই রাতে আসতে আরো 2 দিন বাকি। চাঁদবিহীন রাতের আগের দিনেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। কারো দরজা নিজের থেকে খুলে যায়, কুকুরগুলো মাঝরাতে একই দিকে চেয়ে চিৎকার করছে, বাঁশবাগানের দিক থেকে এক কণ্ঠ বারবার শোনা যায়, আমাকে ফিরিয়ে দাও, আমার আরেকটা রূপ। রাহাত ভাবলো, এই তো খেলা জমছে বাবা, এই জিন ছায়া নিশ্চয় আগুনে পুড়ে রূপ বদলে ফেলেছে, তাই সে এখন আরেকজনের রূপ নিতে যাচ্ছে। চাঁদহীন রাত এলো। রাত এলেই রুবা আচমকা ঘর থেকে বেরিয়ে চলে যায়, ঠিক আগের মতোই ওই অভিশপ্ত বাঁশঝাড়ের দিকে। রাহাত তাকে খুঁজতে ছুটলো। বনে ঢোকার পর সে দেখলো পুকুরের পাশে রুবা দাঁড়িয়ে, কিন্তু তার পিছনে একটা বিশাল ছায়াটা মানুষের থেকেও অনেক বড়, যেমন 6 থেকে 7 জন মানুষ একদম লম্বা হয়ে যদি দাঁড়ায়, ঠিক তত বড় একটা লম্বা ছায়া। আর তার চোখগুলো হাজারটা ছোট ছোট আগুনের মতো কালো। ওই ছায়াটা বলল, আমি রূপ হারিয়েছি, আমাকে নতুন রূপ দাও। এই কথা বলেই ছায়াটা রূপার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই রাহাত আগুন জ্বালিয়ে ছায়াটার সামনে ধরেই সেই অবয়ব বা জিনটি চিৎকার করে উঠল, তুই ওকে কিছুতেই পাবি না। বাঁশবন আবার কাঁপতে শুরু করলো। আগুনের আলোর সাথে সাথে ছায়াটা পিছিয়ে গেল, কিন্তু এইবার সে অদৃশ্য হয়ে গেল না, বরং একটি বিকট হাসি দিয়ে পুরো বনের উপর ছায়া ফেলে দিল। যদি ওকে বাঁচাতে চাস তাহলে পরের পূর্ণিমার রাতে আবার আসবি, আমি তোকে ডাকবো। আর এক ঝটকায় রুবাকে ধারে ফেলে দিল মাটিতে, এবং তারপর পুরো ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল। এইবার রাহাত বুঝলো এটা শেষ হয়নি, আসল খেলা এখন শুরু। যাই হোক, আসল খেলা পরবর্তী দিনে শুনতে পারবেন। আজকের মতো এখানেই ঘটনাটি শেষ করছি। যদি আমার ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ঘটনাগুলো দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা এত কষ্ট করে অনেকগুলো ইমেল এপিসোড বাছাই করে আপনাদের সামনে কষ্ট করে তুলে ধরি। কে কোথা থেকে দেখছেন এই ঘটনা যদি আমাদেরকে বলেন, বা এই আপনাদের ডিস্ট্রিক্ট যদি বলেন, তাহলে আমরা ভালো লাগা কাজ করবে যে আমাদের ভিডিও বা আমাদের বাছাই করা ইমেল এপিসোডগুলো এখান থেকে শুনছেন বা ওখান থেকে শুনছেন। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে, অবশ্যই বাছাই করা ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। আমার ঘটনাটি এতদূর পর্যন্ত। জি রাসেল ভাইয়া, ঘটনাগুলো এখানে এখন পর্যন্ত যারা শুনেছেন তাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
পরিশেষে আপনারা কার কণ্ঠকে বেশি ভালোবাসেন, কার কণ্ঠে ঘটনাগুলো চান, আমাদেরকে আজ রাসেল ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া, বাবু ভাইয়ার ঘটনা, হাফেজ মঈনুদ্দিন ভাইয়ার ঘটনা, আফনান ভাইয়ার ঘটনা, আমরা সবার ঘটনায় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি চান, আপনাদের ইচ্ছার মতো, আপনাদের চাহিদা অনুযায়ী যাদের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের ঘটনা নিয়ে হাজির হতে পারেন, বাছাই করে ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরি। আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠান তাদের ঘটনা কিন্তু প্রতিদিন প্রত্যেকটা ইমেইল মানে বাছাই করা ইমেইলের শেষে শুনিয়ে দিই। তাই বলবো যারা ঘটনা পাঠান, এখনই ঘটনা পাঠান, আপনাদের ঘটনা রেকর্ড করে আপনাদের শোনানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই